অনির্বাচিতদের নিয়ে সাংবিধানিক কাউন্সিল গঠনের বিপক্ষে বিএনপি, ভোটাধিকার রক্ষায় যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান তারেক রহমানের। আমরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষের বিভিন্ন যে দাবি দাওয়া আছে সবকিছুকেই আমরা একসাথে নিয়ে সংস্কার কার্যক্রম চালাতে চাই। বিপদে প্রবাসীরা পাশে না দাঁড়ালে সোজা হয়ে দাঁড়াতে পারত না বাংলাদেশ, কাতারের প্রধান উপদেষ্টা। পণ্য পরিবহনে সিলেট বিমানবন্দরকেও কাজে লাগানো হবে। আমরা সিলেট বিমানবন্দরকে আরো এটাকে একেবারে ডেডিকেটেড করা হবে, যে মাল পরিবহনের দায়িত্ব বড় দায়িত্ব, তারপর প্যাসেঞ্জারের দায়িত্ব। কুয়েট ভিসি প্রভিসিকে অব্যাহতি প্রক্রিয়ায় আনন্দ মিছিল, সংঘাতের জন্য দায়ীদের বিচার না হলে ক্লাসে ফিরবেন না শিক্ষকরা। সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রো ভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ গ্রেপ্তার, আদালতে আসামি মাহাথিরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সহপাঠীদের বিক্ষোভ। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অনির্বাচিতদের সমন্বয়ে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন ও প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর বিপক্ষে বিএনপি। সংসদ নির্বাচনের জন্য ন্যূনতম বয়স 21 বছর ও সংসদের মেয়াদ 4 বছর করার সুপারিশকে অযৌক্তিক বলেও মনে করেন দলটির শীর্ষ নেতারা। ঐকমত্য কমিশনের সাথে 3 দিনের বৈঠকে এসব বিষয়ে ছাড় দিতে রাজি হয়নি বিএনপি। নেতারা মনে করেন মৌলিক সংস্কারের বিষয়গুলো নির্বাচিত সংসদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। আরেফিন শাকিলের প্রতিবেদন। সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে 3 দিনে প্রায় 20 ঘন্টার বৈঠক। রুদ্ধতার বৈঠকে নানা যুক্তি আর উদাহরণ টেনে কমিশনের 694টি প্রস্তাবের অন্তত 80% সমর্থন জানায় বিএনপি। আপত্তি আসে 73টি মৌলিক প্রস্তাবে, যার বেশিরভাগ সংবিধান ও নির্বাচন সংক্রান্ত সুপারিশে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের 243টি সুপারিশের মধ্যে বিএনপি 141টিতে একমত হয়েছে। তবে যেই 28টি সুপারিশ নিয়ে নির্বাচন কমিশন আপত্তি জানিয়েছিল, ইসির স্বাধীনতা রক্ষায় বিএনপিও এর বেশিরভাগের সাথে একমত। ওনারা সংসদীয় স্থায়ী কমিটির কাছে জবাবদিহিতার জন্য প্রস্তাব করেছেন, তা আমরা বলেছি এই বিষয়ে আমরা একমত নই, কারণ নির্বাচন কমিশন একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে অন্য একটা ইলেক্টেড আদার অর্গানের কাছে দিয়ে তারা তাদের দ্বারা বায়াসড হতে পারেন এবং তারা বায়াস করার চেষ্টা করতে পারেন। সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর করা, সংবিধান সংশোধনের 2 কক্ষের অনুমোদনের পর গণভোট, জরুরি অবস্থা জারির প্রস্তাবিত বিধান, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবের পক্ষে নয় বিএনপি। চায় না প্রধানমন্ত্রীর ক্ষমতা অযৌক্তিকভাবে কমানো ও জাতীয় সাংবিধানিক কাউন্সিলও। সংবিধানে দেশের নাম পরিবর্তন, নিম্নকক্ষে তরুণদের জন্য 10% আসন বরাদ্দের প্রস্তাবেও একমত হয়নি বিএনপি। বিরোধিতা করেছে প্রার্থীদের বয়স 21 বছর করার সুপারিশ নিয়ে। কিছু কিছু বিষয় সংস্কার কমিশন রিপোর্ট করেছে যেগুলো বাস্তবে এটা প্রয়োগ করার ক্ষেত্রে অনেক বেশি কঠিন হবে। কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি যদি আমরা এনশিওর করতে পারি, সেখানে আর কেউ স্বৈরাচারী হয়ে ওঠার মতো স্কোপ থাকবে না। শুধু প্রধানমন্ত্রীকে দুর্বল করলে, সংসদকে দুর্বল করলে রাষ্ট্র পরিচালনায় কি সঠিক হবে বলে মনে করেন? আমরা মনে করি না। আমরা চাচ্ছি এটা ব্যালেন্সড গভর্নমেন্ট সিস্টেম এবং রাষ্ট্র ব্যবস্থা। আপত্তি আর সমর্থনের পাশাপাশি কিছু বিষয়ে নতুন সুপারিশও দিয়েছে বিএনপি। নেতারা জানান, যেসব প্রস্তাব নিয়ে দলগুলোর মধ্যে মতভেদ আছে তা নির্বাচিত সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত। যেগুলো বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টি হবে, ওগুলোর বিষয়ে তো চার্টার যে কোনো ফর্মে হওয়াই যায়। আর যেগুলো নীতিগত একমত হবে সেটার ব্যাপারে হওয়া যায়। ভিন্নমত বা অন্যান্য মন্তব্যের ক্ষেত্রে পরবর্তীতে সংসদে আরো বিস্তারিত আলাপ আলোচনা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করতে হবে। এই মুক্ত আকাশে যারা নাকি অ্যাক্টিভিস্ট আছে তারা নানান মধ্যে কথা বলে, জনগণের কথা তো না, এটা তারা বলছে। এখন মিনিমাম যেগুলাতে অ্যাগ্রি হয় সেটার উপরে একটা চার্টার করে সই করে নির্বাচনে চলে যাওয়া যায়। এর জন্য তো বেশি সময় লাগে না, 1 মাসের মধ্যে করে যাওয়া যায়। জনপ্রশাসন সংস্কার কমিশনের 208টি প্রস্তাবের মধ্যে 187টিতে বিএনপি একমত। বিচার বিভাগ সংক্রান্ত 89টি সুপারিশের 62টিতে সায় দলটির। দুদক সংক্রান্ত সুপারিশের মাত্র 1টিতে আছে আপত্তি। আরেফিন শাকিল, যমুনা নিউজ।
ঢাকা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। জনগণের সমর্থন রায় নিয়ে বিএনপি এই সংস্কার কার্যক্রম শুরু করবে। জনমানুষের যে প্রত্যাশা তার সাথে একটি মহলের চাওয়ার অমিল রয়েছে। রংপুর বিভাগের 4 জেলায় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব মন্তব্য করেন। রাষ্ট্র কাঠামোর সংস্কারে ৩১ দফা কর্মসূচি নিয়ে রংপুর বিভাগের 4টি সাংগঠনিক জেলায় বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালার শুরুতে তৃণমূল নেতাকর্মীদের কথা শুনেন তারেক রহমান। হ্যাঁ, আমাদের লিমিটেশনস আছে। প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, জনমানুষের চাওয়া পাওয়ার সাথে একটি মহলের পার্থক্য রয়েছে। তারা দেশের উন্নয়ন ও সংস্কার চায় না। ধারাবাহিকভাবে আমরা সংস্কার করেছি, সেটি শিক্ষা, সেটি প্রশাসন, সেটি দেশ পরিচালনা, সেটি স্বাস্থ্য, সেটি খাদ্য উৎপাদন, কৃষি, সব ক্ষেত্রে বিএনপি কোনো না কোনোভাবে সংস্কারের অবদান রেখেছে, সংস্কার করেছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, গণতন্ত্রে মতপার্থক্য থাকাটাই স্বাভাবিক, তবে কোনোভাবেই যাতে মানুষের ভোট ও রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয়, কারণ এসব বাধাগ্রস্ত হলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এতটুকু বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চাই। আমরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষের বিভিন্ন যে দাবি দাওয়া আছে সবকিছুকেই আমরা একসাথে নিয়ে সংস্কার কার্যক্রম চালাতে চাই। হতে পারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন জনের কাছে বিভিন্ন বিষয়টি প্রায়োরিটি, বাট আমরা সকলের সবকিছুকে আমরা চাই ঐক্যবদ্ধভাবে দেশকে সামনে নিয়ে যেতে। তারেক রহমান বলেন, বিগত 15 বছর জনগণের রাজনৈতিক অধিকার ও ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, যার ফলে দেশের সব খাত ধ্বংস হয়ে গেছে। সমাজে বিভিন্ন অধঃপতন ও বিভিন্ন অনাচার সৃষ্টি হয়েছে। প্রত্যেকটি অর্গানকে সেটি ক্ষতিগ্রস্ত করে। অলোক হাসান, যমুনা নিউজ। প্রবাসীরা প্রতিনিয়ত দেশের মঙ্গলের জন্য কাজ করছে, তাদের কথা শুনতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সাথে সাক্ষাতের সময় তিনি এ কথা জানান। বলেন, প্রবাসীরা বিশেষ করে বিপদের দিনে দেশের পাশে না দাঁড়ালে বাংলাদেশটা সোজা হয়ে দাঁড়াতো না। ঢাকা বিমানবন্দরের পাশাপাশি সিলেট বিমানবন্দরকে ডেডিকেটেড করা হবে মালামাল পরিবহনের জন্য। অন্তর্বর্তী সরকার প্রধান জানান, তৈরি করা হবে নাগরিক সেবা কেন্দ্র। কিন্তু সফরের চতুর্থ দিনে কাতারে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দেখা করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। এ সময় প্রধান উপদেষ্টা প্রবাসীদের সম্পর্কে খোঁজ নেন, দেশের ভাবমূর্তি সহ সার্বিক উন্নয়নে সরকারের করণীয় নিয়ে পরামর্শ চান। সুযোগ পেয়ে নিজেদের মতামত তুলে ধরেন প্রবাসীরা। প্রবাসীদেরকে এয়ারপোর্টে আরেকটু সুযোগ সুবিধা করে দেওয়া। বাংলাদেশের অর্থনীতি সচল রাখার জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকার প্রধান। বলেন, প্রবাসীদের কি প্রয়োজন সে কথা শুনতে হবে। দুঃসময়ে পাশে থাকার জন্য প্রবাসীদের ধন্যবাদও জানান তিনি। বিশেষ করে বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না, আপনারাই তারে শক্ত করে রাখছেন। প্রফেসর ইউনূস জানান, পণ্য পরিবহনের জন্য শুধু ঢাকা নয়, সিলেট বিমানবন্দরকেও কাজে লাগানো হবে, যুক্ত হবে চট্টগ্রামও। শুধু ঢাকা বিমানবন্দর না, আমরা সিলেট বিমানবন্দরকে আরো এটাকে একেবারে ডেডিকেটেড করা হবে, যে মাল পরিবহনের দায়িত্ব বড় দায়িত্ব, তারপর প্যাসেঞ্জারের দায়িত্ব, 1 নম্বর দায়িত্ব হলো মাল পরিবহন। চট্টগ্রামকেও সেটা করা হচ্ছে। খুব দ্রুত নাগরিক সেবা কেন্দ্র করা হবে বলেও জানানো হয় প্রবাসীদের। পাসপোর্ট, জমির দলিল, ট্যাক্স, লাইসেন্সের সব কাজ এই নাগরিক সেবা কেন্দ্রের মাধ্যমে করা যাবে। এর ফলে সরকারি অফিসে আর যেতে হবে না। নাগরিক সেবা কেন্দ্র, আপনার কোনো রকমের কোনো জিনিসের জন্য, পাসপোর্টের জন্য কিংবা দলিল দস্তাবেজ, তারপরে ট্যাক্স দেওয়া, লাইসেন্স পাওয়া, যেগুলো সরকার দেয়, রিনিউ করা, পাসপোর্ট রিনিউ করা, অন্যান্য জিনিস রিনিউ করা, এই সব সেবা কেন্দ্রের মাধ্যমে হবে। এখানে যাবেন, আপনি বলবেন, যারা করে দেবে, আপনার সরকারের চেহারা দেখার দরকার। অন্তর্বর্তী সরকার প্রধান জানান, প্রবাসীদের জন্য একটি অ্যাপ তৈরি করা হচ্ছে, যেখানে প্রবাসীরা দেশ নিয়ে পরামর্শ দিতে পারবেন। এই ব্যবস্থাকে কিভাবে আরো উন্নত করা যায় সে বিষয়ে প্রবাসীদের সহায়তা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। বুদ্ধি নিয়ে বসে আছে, প্রাণ জ্বলতেছে, কিন্তু কিছু করতে পারতেছে না, রাস্তাটা নাই। এই রাস্তা বাইর করার জন্য আমরা একটা অ্যাপ বাইর করতেছি। পরামর্শ দিতে চান, পরামর্শ দিতে পারেন, অথবা বলবেন এটা হলে আমি এটা করে দিতে পারবো, এটা আমার হাতে আছে, আপনারা বললে আমরা করে দেবো। আপনি আপনার কথাটাগুলো বলবেন। লামিয়া তিথি, যমুনা নিউজ। কাতারের কাছে বিগত সরকারের করা ঋণের $254 মিলিয়ন
পুরোটাই পরিশোধ করা হয়েছে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই সাথে দেশে প্রচুর গ্যাস আনতে খুব দ্রুত ল্যান্ড বেজ এলএনজি টার্মিনাল করার কথাও জানান। পাশাপাশি কাতারের কাছে মেয়েদের জন্য স্পোর্টস ফ্যাসিলিটিস চাওয়া হয়েছে। যে আপনি $254 মিলিয়ন উনি না দিয়ে চলে গেছেন। আমরা এই যে গতকাল ওয়েনেসডে ছিল, ওয়েনেসডে আমরা পুরোটা টাকা, একটা টাকা বাকি নেই, পুরোটা টাকা আমরা পে করে দিয়েছি। আমরা একটা ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল করতে চাই যাতে আমরা প্রচুর গ্যাস আনতে পারি। আমাদের অনেক আছে, কোম্পানি আছে, ওরা বলেন যে আমরা এক্সপানশন করতে পারছি না বিকজ আমরা গ্যাস পাই না। আমাদের গার্মেন্ট সেক্টরে অনেকে প্রচুর অর্ডার পাচ্ছেন, সেই এক্সপানশনের জন্য যাতে আমরা এনার্জিগুলো দিতে পারি। দেশের জনগণ ডিসেম্বরের মধ্যেই ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জন অধিকার পার্টি ও গণতান্ত্রিক বাম ঐক্যর সাথে নিয়াজ কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। আমির খসরু বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই নির্বাচনের পরও সংস্কার সম্ভব। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর কি কি বিষয়ে মতৈক্য হয়েছে সেটি জনগণের সামনে প্রকাশ করার আহ্বান জানান তিনি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সমস্ত সবাই উদ্গ্রীব, ভোট দেওয়ার জন্য প্রস্তুত। নির্বাচনের পরেও আরও বহু সংস্কার হতে থাকবে, আগামী বছরগুলোতেও সংস্কার হতে থাকবে। তারপরেও যেই বিষয়ে ঐক্যমত হয়েছে সংস্কারের বিষয়ে, সেটা জাতির সামনে প্রকাশ করলেই তো হয়ে যায়। জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্দেশ্য হলো সবার সঙ্গে আলোচনা শেষে একটি জাতীয় সনদ তৈরি করা, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। এর মাধ্যমে নির্মিত হবে আগামীর বাংলাদেশের রূপরেখা। বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের এলডি হলে আম জনতা পার্টির সাথে বৈঠক শুরুর আগে এসব কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি আরও বলেন, 50 বছরের শাসন কাঠামোয় গণতন্ত্রের ঘাটতির কারণে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছে। সবার আকাঙ্ক্ষা হলো গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা। তা প্রতিষ্ঠিত হলে ফ্যাসিবাদ আর ফিরে আসতে পারবে না বলেও মনে করেন আলী রিয়াজ। বলেন, তখন গণতন্ত্রের জন্য আর কাউকে প্রাণও দিতে হবে না। ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে সকলের সঙ্গে আলোচনা করে এমন একটি জাতীয় সনদ তৈরি করা যা সকলের কাছে গ্রহণযোগ্য হবে, যার ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা নির্মাণ করা যাবে। রাজনৈতিক বিষয়গুলো ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সমাধান করা হবে, এমনটাই জানিয়েছেন সিইসি-এএমএম নাসির উদ্দিন। নির্বাচন সামনে রেখে আপাতত যে সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন এবং কমিশনের ক্ষমতার মধ্যে আছে সেগুলো নিয়ে কাজ করছে ইসি। এদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিলেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার। নির্বাচন কমিশনে বেলা 11টার দিকে সিইসি-এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুজান রাইলি। ঘণ্টাখানেকের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার ও হাই কমিশনার। সুজান রাইলি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে প্রয়োজনীয় সহযোগিতা করবে তার দেশ। বাংলাদেশ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশের পাশে থেকে নির্বাচনে প্রয়োজনীয় সহায়তা করতে চাই আমরা। সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্বাচন, রাজনৈতিক দল নিবন্ধন সহ নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি তুলে ধরা হয়েছে আলোচনায়। ঐক্যমত্য কমিশন থেকে তো ওনারাই বলবো দিবেন যে কখন কিভাবে কি করবেন, এটা আমাদের হাতে নাই। যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে, আমাদের ইলেকশনের আগে যেগুলো আমরা প্রয়োজনীয় মনে করছি বা করা সম্ভব মনে করছি, উই আর ওয়ার্কিং অন দ্যাট। এক প্রশ্নের জবাবে সিইসি জানান, রাজনৈতিক বিষয়গুলো ঐক্যমত্য কমিশনের মাধ্যমেই সমাধান করা হবে। ইনভলভড আছে, এটা ওনারা করে আমাদের সিদ্ধান্ত আমরা তখন জানবো। এটা নিয়ে কি দেন, কি ধরনের দেন আমরা তো আর জানি না। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। কুয়েটের উপাচার্য মোহাম্মদ মাসুদ ও উপ উপাচার্য শেখ শরীফুল আলমের অব্যাহতি প্রক্রিয়ায় আনন্দ মিছিল ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। তবে সুষ্ঠু তদন্ত ছাড়া অব্যাহতির বিরোধিতা করেছে শিক্ষক সমিতি। সংঘাতের জন্য দায়ীদের বিচার না হলে ক্লাসে ফিরবেন না বলেও জানিয়েছেন তারা। জাতীয় পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ, আনন্দ মিছিল। কুয়েটের উপাচার্য মোহাম্মদ মাসুদ ও উপ উপাচার্য শেখ শরীফুল আলমের অব্যাহতি দেওয়ার প্রক্রিয়ায় উচ্ছ্বসিত তারা। দাবি মেনে নেয় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষার্থীরা। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা কার্যক্রম শুরু হবে 4 মে। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েটের সংকট নিরসন ও দ্রুত শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে।
সুখবরটা এটা শোনার পরে প্রায় সবাই ক্যাম্পাসে ব্যাক করছে, যারা হসপিটালে ছিল বা বাসায় ছিল। গত 65 দিনের হচ্ছে গিয়ে যে দীর্ঘ একটা অপেক্ষা, সেই দীর্ঘ অপেক্ষার গতকাল রাতে অবসান হয়েছে। তবে উপ-উপাচার্য জানান পদত্যাগের বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি। মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলে নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়াতেন বলেও দাবি তার। আমি আসলে জানি, এখনো পর্যন্ত আমার কাছে স্বচ্ছ ধারণা নেই যে কি সমস্যার কারণে মানে আমাকে অব্যাহতি দেওয়ার কথা বলা হলো। তা আমি মনে করি যদি সরকার মনে করে আমাকে যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হতো বা আমাকে যদি আগে থেকেই বলা হতো, আমি হয়তো নিজেই পদত্যাগ করতাম, আমাকে অব্যাহতি দেওয়ার প্রয়োজন হতো না। এদিকে কুয়েট শিক্ষক সমিতির বৈঠক শেষে সাধারণ সম্পাদক জানিয়েছেন, সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তে ন্যায় বিচারের পরাজয় হয়েছে। 18 ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষকদের ক্লাসে না ফেরার পূর্বের সিদ্ধান্ত বহাল রয়েছে। সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রো ভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। গৌরবান্বিত জুলাই গণঅভ্যুত্থানের দীর্ঘ 8 মাস পরেও যদি শিক্ষা প্রতিষ্ঠানে এহেন কার্যক্রম চলতে থাকে, তা শুধু বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র বাংলাদেশের রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে ফেলতে পারে জানিয়ে শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করছে। গত 18 ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ হয়। এরপর আন্দোলনের মুখে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা কার্যক্রম। পরে সংঘর্ষের ঘটনায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। শিক্ষা কার্যক্রম শুরু, সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। জারিন অর্নি, যমুনা নিউজ। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার দায় স্বীকার করে 164 ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে মামলার 3 নম্বর আসামি একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহাতির হাসান। এর আগেই হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয় আরেক আসামি কামাল শেখ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালতে এই জবানবন্দি দেন আসামিরা। পরে আসামিদের কারাগারে পাঠানো হয়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সংস্থা জানিয়েছে, এদের মধ্যে 2 আসামি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে আদালতে। গতকাল এই মামলার 3 নম্বর আসামি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহাতির হাসানকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা। এ সময় মাহাতির হত্যার দায় স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দিতে রাজি হলে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের খাস কামরায় নেওয়া হয়। পরে তার জবানবন্দি রেকর্ড করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক AKM মাইন উদ্দিন। জবানবন্দি রেকর্ড শেষে মাহাতিরকে কারাগারে পাঠায় আদালত। এর আগে একই আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন আরেক আসামি কামাল শেখ। এদিন দুপুরে পারভেজ হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সিএমএম কোর্ট চত্বরে বিক্ষোভ করে সহপাঠীরা। পারভেজ হত্যার দ্রুত বিচার দাবি করেন তারা। বলেন, পারভেজকে যারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে তাদের অনেকেই এখনো গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তারের পাশাপাশি অপরাধীদের কঠোর শাস্তির দাবি করেন তারা। আমরা পারভেজ হত্যার বিচার চাই। যে খুনিগুলো ছিল সেদেরকে সর্বোচ্চ শাস্তি, ফাঁসি, মৃত্যুদণ্ড চাই আমরা। এটি আমাদের প্রধান দাবি। সবাই শুধু আসামিদের ধরতেছে, মেইন কারিগর তো হচ্ছে ওই মেয়ে দুইটা। এই মেয়ে দুইটার কথা কেউ বলতেছে না, এই মেয়ে দুইটারে কেউ ধরতেছে না কেন? আবার দেখলাম কিছুদিন আগে ওপেন চ্যালেঞ্জ দিছে, তিনা নামের মেয়েটা না, ওপেন চ্যালেঞ্জ দিছে ফেসবুকে, ওরে নাকি কেউ ধরতে পারবে না বাংলাদেশে। ততক্ষণ না পর্যন্ত আমাদের এই পারভেজ হত্যাকারীর ফাঁসি নিশ্চিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আইনি লড়াই লড়ে যাব। এই মামলার 1 নম্বর আসামি মেহেরাজকে গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলন করেছে র্যাব 1-এর কার্যালয়ে। সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ হত্যার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে মেহেরাজ। সে লোকেশন চেঞ্জ করে চলে যায় গাইবান্ধাতে, এবং আমাদের গাইবান্ধার যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রয়েছে র্যাব 13, তাদের সহায়তায় এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে আমরা গতকাল তাকে আটক করতে সমর্থ হই। বাকি যে সকল এজাহারনামীয় আসামি রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান চলমান। ব্রিফিং শেষে মেহেরাজকে বনানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। 46তম বিসিএসএ প্রশ্ন ফাঁসের বিষয়ে এখনও তদন্ত চলছে। পুরোপুরি বাতিল করার মতো পর্যাপ্ত কারণ পায়নি কমিশন, জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম। বলেন, সিআইডির তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তখন সাথে সাথে ব্যবস্থা নেবে পিএসসি। এদিকে প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের বহিষ্কার সহ 8 দফা দাবিতে অনশন বসেছে
5 বিসিএস চাকরি প্রার্থী অবিলম্বে দাবি মেনে নিতে আহ্বান তাদের। ৪৬তম বিসিএসে প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের বহিষ্কারের দাবিতে রাজু ভাস্করদের পাদদেশে অনশন কর্মসূচি পালন করছে 5 বিসিএস চাকরি প্রার্থী। রাজনৈতিক বিবেচনায় আর কাউকে নিয়োগ না দেওয়া, ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধ সহ 8 দফা দাবি তাদের। ৪৬তম বিসিএসে প্রশ্ন ফাঁস হয়েছে, এটা স্পষ্ট, কিন্তু পিএসসি এটা স্বীকার করছে না। কিন্তু তারা বলছে হয়তো বা প্রশ্ন ফাঁস হয়েছে, এই ভেবে আমরা নতুন করে আরো 11,000 টিকিয়ে দিলাম। চিহ্নিত আওয়ামী লীগের দোসরকে নিয়োগ দেওয়া হয়েছিল সরকার থেকে, পরবর্তীতে তাদেরকে সেখান থেকে প্রত্যাহার করা হয়। সরকারের কারা এই 6 জনকে নিয়োগ দিয়েছে আমরা তাদের মুখোশ উন্মোচন করতে চাই। এদিকে সংবাদ সম্মেলন করে পিএসসি চেয়ারম্যান জানিয়েছেন প্রশ্ন ফাঁসের বিষয়ে তদন্ত করছে সিআইডি। পর্যাপ্ত কারণ না পাওয়ায় বাতিল করা হয়নি ৪৬তম বিসিএস এর ফল। পাশাপাশি বিজি প্রেস থেকে আর কোনো প্রশ্নপত্র ছাপানো হবে না বলেও জানান ডক্টর মুবাশ্বের। এখন এটা সিআইডি তদন্ত করছে, সিআইডি তদন্তে যদি দোষী বের করতে পারে সিআইডি, এবং তখন যেই মুহূর্তে তারা দোষী সাব্যস্ত হবে তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদের চাকরি চ্যুতি হবে নিশ্চয়ই। বিজি প্রেসে বিসিএস এর প্রশ্ন ছাপাবো না, এর চাইতে যেটা ট্রাস্টওয়ার্দি সেরকম ছাপাখানা আমরা ছাপাবো। পিএসসি চেয়ারম্যান জানান 1 থেকে 1.5 বছরের মধ্যে পরীক্ষার জট ছাড়াতে কাজ করছে কমিশন। সিলেবাস সংস্কারেও চলছে কাজ। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। ঋণের নতুন কিস্তি ছাড়ের আগে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আরও আলোচনা দরকার, কেননা রাজস্ব আদায় এখনও কাঙ্ক্ষিত নয়, এমন পর্যবেক্ষণ আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর। বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াশিংটনে রিজিওনাল আউটলুক প্রতিবেদন নিয়ে ব্রিফিং করে সংস্থাটি জানায় মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক নয়। বাংলাদেশের মার্কিন শুল্ক নীতির কারণে অনিশ্চয়তায় ভুগছে এশিয়ার অর্থনীতি। নতুন বাজেট সামনে রেখে IMF-এর চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ পেতে চায় বাংলাদেশ। এই অঙ্ক খুব একটা বড় না, তবে অন্যান্য বিদেশি সহযোগীদের সামনে ইমেজ রক্ষায় এই অর্থ আদায় জরুরি। যদিও সময় মতো কিস্তি ছাড় না হওয়া বার্তা দিচ্ছে IMF-এর সব শর্ত পূরণ করতে পারেনি বাংলাদেশ। বৃহস্পতিবার রিজিওনাল আউটলুক প্রতিবেদন প্রকাশকালেও এমন আভাস মিলল। IMF-এর পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের স্পষ্ট বার্তা, বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আছে, কিন্তু কর আদায় কাঙ্ক্ষিত নয়। IMF-এর ঋণের লক্ষ্যই ছিল বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ধারা ফিরিয়ে আনা, কিন্তু দুটি বিষয়ে আরো আলোচনা দরকার। প্রথমটি রাজস্ব আদায় পরিস্থিতি, যা এখনো কাঙ্ক্ষিত নয়। এভাবে চললে নতুন বিনিয়োগ আনাও কঠিন। পাশাপাশি এক্সচেঞ্জ রেট নিয়ে কিছু তৎপরতা হয়েছে, তবে তা এখনো পুরোপুরি নমনীয় নয়। সাংবাদিকদের প্রশ্ন ছিল, নতুন মার্কিন শুল্ক নীতি আরোপ হলে বাংলাদেশ কিংবা তার প্রতিযোগীদের কে লাভবান হবে? জবাবে যেন কিছুটা সাবধানী IMF। বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না, এটি বিশ্ব অর্থনীতিকে সবসময় বিপদে ফেলে। IMF সবার জন্য সহজ বাণিজ্য আশা করে, কিন্তু মার্কিন শুল্ক নীতির কারণে যদি চীন বিপদে পড়ে তাহলে অন্য সবার জন্যই নতুন সুযোগ আসবে। ব্রিফিংয়ের পুরো সময় যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি আর চীনের অর্থনৈতিক পরিবর্তন নিয়ে প্রশ্ন করেন প্রায় সবাই। IMF-এর আশঙ্কা, ট্যারিফ যুদ্ধ শুরু হলে বড় ধাক্কা খাবে এশিয়ার অর্থনীতি। যুক্তরাষ্ট্র ও চীন মুখোমুখি অবস্থান নিলে বাণিজ্য নিয়ে অনিশ্চয়তায় পড়বে এশিয়া। যদিও চীন এখন অভ্যন্তরীণ বিশাল বাজারেই টিকে থাকতে চাইবে, সেবা খাতের জন্য কৌশল একই হবার কথা। তবে অঞ্চল হিসেবে এশিয়া যে প্রভাবিত হবে তাতে কোনো সন্দেহ নেই। IMF-এর পূর্বাভাস, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে 3.8%। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই নিয়ে কেউ কেউ ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, জুলাইয়ের চেতনার কথা বলে কেউ উপদেষ্টা হয়েছে, কেউ আবার পদোন্নতি নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে শাহবাগে জুলাই মঞ্চ আয়োজিত এক সমাবেশে নুরুল হক আন্দোলনে নিহতদের 1 কোটি টাকা করে ক্ষতিপূরণের দাবি জানান। তিনি অভিযোগ করে বলেন, সরকার 1-2 লাখ টাকা দিচ্ছে শহীদ পরিবারকে, যা পর্যাপ্ত নয়। জুলাই ফাউন্ডেশনের সঙ্গে যারা আছে তারা রাজনীতি করছে, তাই আহতদের যারা তাদের দলের তাদের বেশি সাহায্য দিচ্ছে, আর অন্যরা বঞ্চিত হচ্ছে। এখন এই জুলাইকে নিয়েও কোন গোষ্ঠী একটা ব্যবসা করতে চাচ্ছে, চেতনার ব্যবসা। জুলাইকে তাদের রাজনীতির একটা হাতিয়ার বানাতে চাচ্ছে। আওয়ামী লীগের 15 থেকে 20% ভোট আছে, কাজে এই ভোট যদি আমরা ভাগাতে পারি, আওয়ামী লীগের
কিছু নেতা আছে, তাদেরকে আমাদের দলে নিলে দল ভারী হবে, দল শক্তিশালী হবে। এই ইকুয়েশনে অনেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে খুব বেশি জোরালো কথা বলছে না। অন্তর্বর্তীকালীন সরকার যদি সন্ত্রাসী দল থেকে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করে তা দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হক। বৃহস্পতিবার বিকেলে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে খেলাফত মজলিসের সমাবেশে কথা বলেন তিনি। সংস্কারের নামে কুরআন বিরোধী ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো সংস্কার বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন এই নেতা। দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় ইসলামী ও দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়া গণহত্যার দায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ ঘোষণার দাবিও তোলেন মামুনুল হক। সংবিধান সংস্কারের নামে বহুত্ববাদ নামক শিরকি মতবাদ বাংলাদেশে আমদানি করবার ষড়যন্ত্র আমরা বুকের রক্ত দিয়ে রুখে দেব। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লিজ দেয়া পুকুর নিয়ে ষড়যন্ত্র ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে দিনাজপুরে। বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক মতবিনিময় সভায় অভিযোগ করে উপজেলা মুক্তিযোদ্ধা নিয়াজ কমিটি। তাদের অভিযোগ, 1978 সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান কানাহার পুকুরটি মুক্তিযোদ্ধা সংসদের নামে বন্দোবস্ত দেন। আইন মেনে 1981 সাল থেকে মুক্তিযোদ্ধারা পুকুরটি ভোগ করে আসছেন। সম্প্রতি কথিত সাংবাদিক মোহাম্মদ হারুনুর রশিদ চাঁদা দাবি করে এবং বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। রাজধানীতে হয়ে গেল বাংলাদেশের অভিবাসীদের প্রত্যাবর্তন এবং পুনঃএকত্রীকরণের ভবিষ্যৎ শীর্ষক সংলাপ। বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি হোটেলে এই সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, উন্নয়ন অংশীদার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষাবিদ, বেসরকারি খাতের অংশীদার, আর্থিক প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের সদস্যরাও তাদের মতামত দেন। সংলাপে ভবিষ্যতে দেশের আর্থিক অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে জোর দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে বক্তারা অভিবাসীদের টেকসই উন্নয়নের জন্য বেশ কিছু পরামর্শ দেন। বলেন, অভিবাসীদের জ্ঞান ও দক্ষতার উন্নতির মাধ্যমে জনসম্পদে রূপান্তর করতে হবে। সংলাপে অভিবাসী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এবং নিজেদের অভিজ্ঞতা জানান। সন্ত্রাসী হামলার জেরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পরিণত হয়েছে ভুতুরে নগরীতে। শাটডাউনের কারণে বন্ধ সব ব্যবসা প্রতিষ্ঠান। এরই মধ্যে ভ্রমণ সংক্ষিপ্ত করে বাড়ি ফিরে গেছেন শত শত পর্যটক। তল্লাশি আর হয়রানির ভয়ে বের হচ্ছেন না স্থানীয়রাও। ফলে জনমানবহীন হয়ে পড়েছে পেহেলগামের প্রায় সব সড়ক। কাশ্মীরের অন্যান্য এলাকার পর্যটকরাও আতঙ্কে বাড়ি ফিরে যাচ্ছেন। ভূস্বর্গ কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে এখন সুনসান নীরবতা। দুদিন আগেও পর্যটকদের পদচারণায় মুখর থাকা অঞ্চলটির সড়কগুলোতে মানুষের দেখা মেলাই কঠিন। পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে এই পরিস্থিতি এখন পেহেলগামে। সন্ত্রাসী হামলার জেরে পেহেলগামে চলছে শাটডাউন। যে কোনো সময় আবারও হামলার আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা। বন্ধ স্থানীয় সব দোকানপাট ও হোটেলগুলো। ভয়ে অঞ্চলটি ছেড়ে গেছেন পর্যটকরাও। কড়া নিরাপত্তা চাদরে ঢাকা পুরো শহর। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট। চলছে তল্লাশি অভিযান। নিরাপত্তা বাহিনীর তল্লাশি ও হয়রানির ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না স্থানীয়রাও। হামলায় প্রতিবেশী দেশ পাকিস্তানকেই দায়ী করছেন অঞ্চলটির স্থানীয় রাজনীতিবিদরা। সন্ত্রাসীদের বিরুদ্ধে কাশ্মীরের মুসলিম জনতাকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। গুলি করার আগে তাদের ধর্ম কি তা জিজ্ঞেস করা হয়েছে। ধর্মের প্রশ্নে সাফ বোঝাই যায় এই হামলা পাকিস্তানের চক্রান্ত ছাড়া আর কিছুই না। ধর্মের দোহাই দিয়ে ওরা মনুষ্যত্বে আঘাত করেছে। পর্যটকদের উপর এমন নজিরবিহীন হামলায় ক্ষোভে ফুঁসছে গোটা ভারত। হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ সমাবেশ। যারা এই কাজ করেছে তা মহাপাপ। হামলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা বিচার করে ছাড়ব। পুরো দেশ ক্ষোভে ফুঁসছে এবং এর প্রতিশোধ দেখতে চায়। হামলাকারীদের খুঁজে বের করে গুলি করতে হবে। একমাত্র তখনই আমরা শান্তি পাবো। শুধু পেহেলগামেই নয়, সন্ত্রাসী হামলার প্রভাব পড়েছে কাশ্মীরের অন্যান্য এলাকাতেও। ভয়ে আর আতঙ্কে গোটা রাজ্যের বিভিন্ন এলাকা থেকেই বাড়ির পথ ধরেছেন পর্যটকরা। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। ভারতের সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান। দাবি, তাদের এই সিদ্ধান্ত যুদ্ধ ঘোষণার শামিল। জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে ভারতের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত ও ভারতীয় এয়ারলাইন্সের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণাও দিয়েছে দেশটি। এছাড়া ভারতের সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা ও সার্ক ভিসা বাতিল করেছে
পাক সরকার। এর আগে পেহেলগামের ঘটনায় ইসলামাবাদকে দায়ী করে সিন্ধুর পানি বণ্টন চুক্তি স্থগিত, সামরিক উপদেষ্টাদের বহিষ্কার সহ পাকিস্তানের বিপক্ষে একগুচ্ছ পদক্ষেপ নেয় নয়াদিল্লি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানকে দায়ী করার পর থেকেই নয়াদিল্লি ইসলামাবাদ সম্পর্কে উত্তেজনার পারদ তুঙ্গে। ভারতের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা দিয়ে উত্তাপ আরও বাড়ালো পাকিস্তান। ভারতের নেয়া পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা জবাব দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বাসভবনে অনুষ্ঠিত হয় জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ম্যারাথন এ বৈঠকে অংশ নেন প্রতিরক্ষা মন্ত্রীসহ ৩ বাহিনীর প্রধান। বৈঠকে ভারতের সাথে সব ধরনের বাণিজ্য চুক্তি বন্ধের সিদ্ধান্ত নেয় পাক সরকার। এমনকি তৃতীয় কোনো দেশের মাধ্যমে হবে না দুই দেশের বাণিজ্য। বাতিল করা হয়েছে সিমলা চুক্তি, ওয়াঘা সীমান্ত বন্ধ ও ভারতীয়দের সার্ক ভিসা বাতিল করা হয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে দেশটিতে অবস্থানরত শিখ তীর্থযাত্রী ছাড়া বাকি সব ভারতীয়কে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নয়াদিল্লির দূতাবাসের সব সামরিক সদস্যকে অবাঞ্ছিত ঘোষণাও করেছে ইসলামাবাদ। এখন থেকে ভারতীয় কোনো বিমান প্রবেশ করতে পারবে না পাকিস্তানের আকাশসীমায়। এছাড়া সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে পাক সরকার। দাবি, ভারতের এই চুক্তি স্থগিতের সিদ্ধান্ত যুদ্ধ ঘোষণার শামিল। এর আগে অনির্দিষ্টকালের জন্য ১৯৬০ সালে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। বন্ধ করা হয় গুরুত্বপূর্ণ আটারি ওয়াঘা সীমান্ত। পাকিস্তানিদের জন্য বাতিল করা হয় সার্ক ভিসা। এই ভিসায় যারা এখন অবস্থান করছেন তাদের ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশও দেওয়া হয়। এছাড়া নয়াদিল্লির হাইকমিশনে অবাঞ্ছিত করা হয়েছে পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের। Cabinet Committee on Security met this evening. ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক করেছে। সন্ত্রাসী হামলার ভয়াবহতা বিবেচনা করে সিসিএস কিছু পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। ১৯৬০ সালের সিন্ধু পানি বণ্টন চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। আটারি চেকপোস্ট বন্ধ থাকবে। সার্ক ভিসার আওতায় পাকিস্তানি নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবে না। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ২০১৯ সালের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় হামলা হিসাবে আখ্যা দেয়া হচ্ছে। এ অবস্থায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপের শঙ্কা বাড়ছে। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে আবারও সামরিক উত্তেজনা দেখা দিয়েছে চির ও বৈরী ভারত পাকিস্তানের মধ্যে। হিসেব নিকেশ শুরু হয়েছে দুদেশের সামরিক শক্তি নিয়ে। কোন দেশ কোন শক্তিতে এগিয়ে বা একেবারে পিছিয়ে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। পরিসংখ্যান বলছে সেনা, বিমান ও নৌ শক্তিতে ভারত ঢের এগিয়ে, তবে দুই দেশেরই পরমাণুর সমান সক্ষমতা রয়েছে। আলাদা দেশ হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই একে অপরের সাথে পাল্লা দিয়ে সামরিক সক্ষমতা বাড়ায় ভারত ও পাকিস্তান। দুর্বল অর্থনীতি আর অভ্যন্তরীণ অস্থিরতায় কয়েক দশকে প্রতিবেশীর তুলনায় অনেকটাই পিছিয়ে পড়ে পাকিস্তান। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে বিশ্বের চতুর্থ সামরিক শক্তিশালী দেশ ভারত। এ তালিকায় পাকিস্তানের অবস্থান ১২। ভারতের যেখানে সামরিক সদস্য ১৪.৫ লাখের বেশি, অন্যদিকে পাকিস্তানের সংখ্যা ৬.৫ লাখ। বহরের আকার বিবেচনায় বিমান বাহিনীতে অনেক এগিয়ে ভারত। দেশটির বিভিন্ন ধরনের সামরিক বিমান আছে ২,০০০-এর বেশি। রাফাল, মিগ, মিরেজ এবং সুখোয়ের মতো অত্যাধুনিক সব ফাইটার জেট করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী। অন্যদিকে পাকিস্তানে রয়েছে F-16, মিরেজ এবং জেফ থান্ডারের মতো ফাইটার জেট। নৌবহরে অবশ্য ভারতের ধারে কাছেও নেই পাকড়া। ২টি বিমানবাহী রণতরী আর ১৮টি সাবমেরিন নিয়ে বিশ্বে অন্যতম নৌপরাশক্তি ভারত। আছে ফ্রিগেট, ডেস্ট্রয়ার সহ প্রায় ৩০০টি সামরিক জাহাজ। পাকিস্তানের নৌবাহিনীতে রণতরী নেই একটিও, সাবমেরিন মাত্র ৮টি। সব মিলিয়ে দেশটির সমরভাণ্ডারে সামরিক জাহাজ ১২১টি। আর্টিলারি এবং আর্মার ডিভিশনেও এগিয়ে ভারত। দেশটিতে ট্যাঙ্ক ৪,০০০-এর বেশি। অন্যদিকে পাকিস্তানে আছে ২,৬০০। ভারতে এপিসির সংখ্যা যেখানে প্রায় ১.৫ লাখ, পাকিস্তানে সেখানে ১৭,০০০-এর কিছু বেশি। তবে পরমাণু অস্ত্রের সক্ষমতায় ভারতের সমান শক্তি পাকিস্তানেরও। ভারতের সমরভাণ্ডারে যেখানে রয়েছে ১৭২টি পরমাণু অস্ত্র, সেখানে পাকিস্তানে রয়েছে ১৭০টি। আর এসব কারণে ভারতের সামরিক ব্যয়ের পরিমাণও বিশাল। দেশটিতে যেখানে সামরিক ব্যয় $৭৫ বিলিয়ন, সেখানে পাকিস্তানে মাত্র ৭.৫ বিলিয়ন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বিয়ের এক সপ্তাহের মাথায় চোখের সামনে প্রাণ হারিয়েছেন স্বামী।
মধুচন্দ্রিমা এক দুঃসহ স্মৃতি হয়ে থাকবে ভারতের হরিয়ানার বাসিন্দা হিমাংশীর জীবনে। ভূস্বর্গ হিসেবে খ্যাত জম্মু কাশ্মীরে গিয়ে ভয়াবহ বন্দুক হামলার শিকার হন তারা। নিহত হন স্বামী ভারতীয় নৌবাহিনীর সদস্য লেফটেন্যান্ট বিনয় নারওয়াল। নিথর দেহের পাশে স্ত্রী নির্বাক হয়ে বসে থাকার দৃশ্য কাঁদিয়েছে কোটি মানুষকে। এখনো শুকায়নি মেহেদির রং, কিন্তু মুছে গেল সিথির সিঁদুর। এমনই দুর্ভাগ্য হরিয়ানার গুরুগ্রামের বাসিন্দা হিমাংশী নরওয়ালের। স্বপ্নের মধুচন্দ্রিমা তাকে সারা জীবন ধাওয়া করে বেড়াবে দুঃসহ এক দুঃস্বপ্ন হয়ে, কারণ এখানেই নির্মমভাবে নিহত হয়েছেন তার স্বামী বিনয় নরওয়াল। মঙ্গলবার থেকে সামাজিক মাধ্যমে ঘুরছে একটি ছবি। স্বামীর মরদেহের পাশে নিঃশব্দে বসে আছেন হিমাংশী। এবার সামনে এসেছে আরেকটি ভিডিও, যেখানে কফিনের সামনে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে। স্যালুট দিয়ে প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানান তিনি। দিল্লি বিমানবন্দরে জাতীয় পতাকায় মোড়ানো কফিনে শ্রদ্ধা জানানো হয় ২৬ বছর বয়সী লেফটেন্যান্ট বিনয়কে। মাত্র ২ বছর আগে তিনি যোগ দেন ভারতীয় নৌবাহিনীতে। কয়েক মাস আগে পদোন্নতি পেয়ে হন লেফটেন্যান্ট। মাত্র ৭ দিন আগে ১৬ এপ্রিল জাঁকজমক আয়োজনে বিয়ে হয় বিনয় ও হিমাংশীর। মধুচন্দ্রিমায় সুইজারল্যান্ড যাওয়ার পরিকল্পনা ছিল এ দম্পতির, কিন্তু ভিসা জটিলতায় বদলাতে হয় তাদের এ পরিকল্পনা। ঠিক করেন ভালোবাসার মানুষের সাথে ঘুরে আসবেন পৃথিবীর স্বর্গখ্যাত জম্মু ও কাশ্মীর। কিন্তু মঙ্গলবার ঘোরাঘুরির এক পর্যায়ে তারা যখন ভেলপুরি খাচ্ছিলেন, ঠিক তখনই শুরু হয় বন্দুক হামলা। গুলি লাগে বিনয়ের মাথায়, এতে প্রাণ হারান তিনি। এ হামলায় বিনয় ছাড়াও প্রাণ হারান আরও ২৫ জন। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতেও আর দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারত। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর এমন ঘোষণা দিলেন বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা। দীর্ঘ ১৭ বছর ধরে পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলতে যায় না ভারত। অন্যদিকে ২০২৩ সালে সবশেষ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত গিয়েছিল পাকিস্তান। বিশ্বকাপ থেকে শুরু করে এশিয়া কাপ, ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা মেয়েদের আইসিসি টুর্নামেন্ট, আয়োজক যদি হয় ভারত কিংবা পাকিস্তান, তবেই জল ঘোলা শুরু সেই আসর নিয়ে। ভারত যায় না পাকিস্তানের মাটিতে, পাকিস্তানও বসে থাকে গোঁ ধরে। দুই দেশের কাঁটাতারের মাঝে মিধে যায় ক্রিকেট, অন্য দেশগুলো যেখানে শুধুই দর্শক। ২০১২-১৩ সালে সীমিত ওভারের সিরিজ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। সেটাই ছিল দুই দেশের শেষ দ্বিপাক্ষিক সিরিজ। আর ভারত সবশেষ পাকিস্তান সফর করেছিল ২০০৮ সালে। বর্তমানে দুই দলের মুখোমুখি লড়াই শুধুই বৈশ্বিক মঞ্চে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতে খেলতে এসেছিল পাকিস্তান, যদিও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে যায়নি ভারত। মঙ্গলবার কাশ্মীরের পাহাড় ঘেরা উপত্যকা পেহেলগামে মর্মান্তিক হামলায় অন্তত ২৬ জন নিহত এবং বহু মানুষ আহত হন। অজ্ঞাত বন্দুকধারীরা পর্যটকদের উপর গুলি চালায় বলে জানা যায়। ২০১৯ সালের পর কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ঘটনা এটি। এই হামলার পর এবার নতুন করে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা। ভারতের এক গণমাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাজীব শুক্লা বলেন, হামলায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে আছেন তারা। সরকার যা বলবে বিসিসিআই তাই করবে। দ্বিপাক্ষিক সিরিজে ভারত পাকিস্তানের সঙ্গে খেলে না, কারণ এটা সরকারের অবস্থান। শুক্লা স্পষ্ট করেই বলেছেন, ভবিষ্যতেও দ্বিপাক্ষিক সিরিজে ভারত আর পাকিস্তানের সঙ্গে খেলবে না। তার মতে আইসিসি ইভেন্টে খেলার বিষয়টি ভিন্ন। রাজীব শুক্লার দাবি, আইসিসিও জানে কি ঘটছে, তারাও বিষয়টি দেখছে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্ট। পাবনা ইজি বাইক মোটরসাইকেল সংঘর্ষে 2 এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বেড়া উপজেলার কাশীনাথপুর কাজিরহাট সড়কের লালেন মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেল নিয়ে কাশীনাথপুর থেকে আমিনপুরের দিকে যাচ্ছিল আসাদ ও জুবায়ের। এ সময় উল্টো দিক থেকে আসা ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হয় আসাদ ও জুবায়ের। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুজনই কাশীনাথপুর বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। সাতক্ষীরায় চিংড়িতে ময়দা ও জেলি ঢুকিয়ে প্রতারণার ঘটনায় দুজনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার দুপুরে শ্যামনগর উপজেলার খাগড়াঘাট এলাকায়
অভিযান চালায় সেনাবাহিনী। আটক করা হয় মাছ ব্যবসায়ী আতর মোরল ও সামিয়া বেগম নামের দুজনকে। সেনাবাহিনী জানায় বাগদা, গলদা ও হরিণা চিংড়িতে ময়দা, জেলি ও এক ধরনের তরল মিশিয়ে চিংড়ির ওজন বাড়ানো হচ্ছিল। একটি সংঘবদ্ধ চক্র প্রতিদিন 4 থেকে 5,000 কেজি ভেজাল চিংড়ি ঢাকায় পাঠিয়ে আসছে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সেনাবাহিনী। কক্সবাজার শহর থেকে মহেশখালী নৌ রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে 250 যাত্রী ধারণ ক্ষমতার সি ট্র্যাক। বৃহস্পতিবার সকালে শহরের নুনিয়ারছড়া BWTA জেটি ঘাটে এটির উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শেখাওয়াত হোসেন। উদ্বোধনের পর সেখান থেকে সি ট্র্যাকে মহেশখালী জেটি ঘাট পরিদর্শন নিয়ে যান তিনি। এর আগে স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 18 এপ্রিল পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে সি ট্রাক। এরপর থেকেই ভাড়া সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রাখার দাবি জানিয়ে আসছে স্থানীয়রা। সি ট্রাক দিনে 3 বার যাওয়া আসা করবে। ভাড়া নির্ধারণ করা হয়েছে 35 টাকা। জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার বিষয়ে ভারতের সকল রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে কেন্দ্রীয় সরকারের যে কোনো পদক্ষেপের সমর্থন জানিয়েছে বিরোধী দলগুলো। বৃহস্পতিবার নয়াদিল্লির সংসদ ভবনে এই বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, কংগ্রেসের প্রেসিডেন্ট মাল্লিকার্জুন খার্গে ও কংগ্রেসের এমপি রাহুল গান্ধী সহ অন্যান্য সংসদীয় নেতারা। হামলা নিহতদের শ্রদ্ধা জানাতে 2 মিনিট নীরবতা পালন করা হয়। বৈঠক শেষে রাহুল গান্ধী সহ বিরোধী নেতারা জানান সরকারের যে কোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন জানিয়েছেন তারা। সব দল একত্রে হামলার নিন্দা জানিয়েছে। বিরোধী পক্ষও সরকারের যে কোনো পদক্ষেপকে সমর্থন জানিয়েছে। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।